Hey there, Assalamu alaikum সবাইকে. Welcome to Mridha's podcast, episode 3. And once again, welcoming our guest here, ASM Anas Ferdous, the CEO of Falkenstein and Edge Course. And আজকের ভিডিওর যে টপিকটা, এটা বেসিক্যালি মোস্টলি অ্যাক্সড একটা টপিক, and এটা নিয়ে ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা ছিল না, বাট এতটা অ্যাক্সড যে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি. ভিডিওটা হচ্ছে কি রিলেশনশিপ নিয়ে কিছু কথাবার্তা বলবো, আমরা রিয়েলিস্টিক কথাবার্তা. আমরা বেসিক্যালি এখানে আমি আর ভাইয়া আমাদের ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করব, ধর্মীয় কোনো ব্যাপার এখানে আমরা না আনার চেষ্টা করব, এবং ওই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলতে পারবো. সো আমি ইন্ট্রোটা কমায় ভাইয়ের কাছে ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই. তো ভাইয়া, আমি আপনাকে কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে কি যে স্টুডেন্ট লাইফে রিলেশনশিপ করাটা কতটা যৌক্তিক? আচ্ছা, এখানে অনেকে অনেক কথাবার্তা বলবে, অনলাইনে অনেক ভিডিও পাবা, ইন্ডিয়ান বলো বাংলাদেশি বলো, অনেকে বলবে যে রিলেশনশিপ করলে চান্স পাওয়া যায় না, বা রিলেশনশিপ করলে রেজাল্ট খারাপ হয়, বা এগুলো আসলে অনেক প্রকার কথা প্রচলিত আছে. প্রচলিত হওয়ার মেইন রিজনটা হলো যে 99% যারা রিলেশনশিপ করে তারা চান্স পায় না, বা তারা অ্যাকচুয়ালি রেজাল্টটা খারাপ করে ফেলে, এই জন্য এই জিনিসটা প্রচলিত. বাট আমরা এমন অনেকজনকে চিনি, বা আমারও যদি কথা বলে, আমারও স্টুডেন্ট লাইফে রিলেশনশিপ ছিল. তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রিলেশনশিপ স্টুডেন্ট লাইফে করা যাবে না, এটা ভুল. তুমি যে কোনো সময় রিলেশনশিপে যাইতে পারো, এটা কমপ্লিটলি আপ টু ইউ, এটা তোমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত স্বাধীনতা, তোমার আর তোমার পার্টনারের ব্যাপার. কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে রিলেশনশিপে যাওয়া কেন উচিত না, এই কথাটার তাদের যুক্তিটা হলো যেটা পড়াশোনার ক্ষতি করে. তো আমরা যদি জাস্ট এইটুকু জিনিসকে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমার রিলেশনশিপটা কাইন্ড অফ পজিটিভ হয়ে যায়. যেমন আমার একজন পার্টনার থাকে, আমি তার সাথে শেয়ার করতে পারি পড়াশোনার ব্যাপারে. যেমন আমার ব্যাচমেটের সাথে রিলেশন ছিল রাইট অ্যাট দ্যাট অ্যাডমিশন টাইম, এবং আমরা একসাথে প্রচুর পড়াশোনা করছি, এবং এখনও আমরা কানেক্টেড, রিলেশনশিপে নেই বাট অ্যাজ এ ফ্রেন্ড অনেক ভালোভাবে কানেক্টেড. তো ওভারঅল সে আমাকে পড়াশোনায় হেল্প করতো, আমি তাকে পড়াশোনায় হেল্প করতাম. কলেজে প্র্যাকটিক্যালের কথা বলো, এইচএসসি পরীক্ষা বলো, অনেক নোট তাকে আমি সাপ্লাই করতাম, সে আমাকে অনেক নোট সাপ্লাই করতো. সো ওভারঅল একটা মিথজীবী সম্পর্ক ছিল. হ্যাঁ, এবং আমাদের একটা ব্যারিয়ার, আমি আমার প্রত্যেক রিলেশনশিপে অলওয়েজ একটা ব্যারিয়ার মেনটেন করি, এবং আমরা যাদেরকে আমি দেখছি লাইফে মোটামুটি সফল এবং রিলেশনশিপ কন্টিনিউ করতেছে, তাদের ক্ষেত্রে আমি দেখি একটা ব্যারিয়ার তারা মেনটেন করে, যে যাতে মাথা তালে ঠিক. ও যা করে করুক, রিলেশনশিপ করুক, ডেট মারুক, ঘুরতে যাক, কান্নাকাটি করুক, মারামারি হোক, যা হোক, ওর বাকি লাইফ ঠিক আছে. আমার ক্যারিয়ার ওকে, আমার পড়াশোনা ওকে, বাকি টাইম আমি রিলেশনশিপে আগাবো, ঠিক আছে. বাট আমরা যেটা করি, আমরা যারা রিলেশনশিপে চলে যাই, আমরা হলো পাগলা হয়ে যাই. রিলেশনশিপে গেছি সকাল থেকে রাত পর্যন্ত ওই সেম কাজই করতেছি, ঘুরে বেড়াচ্ছি, কলেজ বাদ দিচ্ছি, কোচিং যাচ্ছি না, পড়াশোনা ছেড়ে দিচ্ছি, খাওয়া ছেড়ে দিচ্ছি. আমার মোটো এটাই যে আমি লাইফে আমার পড়াশোনা, ক্যারিয়ার বা আমার বিজনেস বা যা কিছু, এগুলা ফিক্স রাখে আমি যা করতে পারবো, এবং আমি কোনো দিন আমার রিলেশনশিপের জন্য এগুলাতে এটার প্রভাব আসতে দিই না. যদি হ্যাঁ, কিছু ব্রেকআপ আমাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিছে, হ্যাঁ, কিন্তু তার পরবর্তীতেও আমি যদি আমার রিলেশনশিপ হয়, আমি অলওয়েজ এই ব্যারিয়ারটা মেনটেন করে আমার পার্টনারের সাথে এই আন্ডারস্ট্যান্ডিংটা রাখি. এখানেই পয়েন্টটা, যে আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে. তোমার পার্টনার যদি এটা না বুঝে যে তোমার কালকে কলেজে একটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা আছে এবং তুমি আজকে রাতে কথা বলতে পারবা না, তাহলে সে তোমার পার্টনার না. তোমার পার্টনার যদি এটা না বুঝে যে তুমি ঢাকায় কোচিং করতে যাইতে হইতে পারে, এবং তুমি সেখানে যা সারাদিনই প্রায় পড়াশোনা করবা, দিনে হয়তো বা তোমাদের 15 মিনিট কথা হইতে পারে, তাহলে সে তোমার পার্টনার না. তোমার পার্টনার যদি এইটা না বুঝে যে তুমি একজন স্টুডেন্ট, তুমি চাইলেও তার পিছনে এত টাকা উড়াইতে পারবা না, তাহলে সে তোমার পার্টনার না. সো তোমার পার্টনার যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তোমাদের মধ্যে, যেমন আমার পার্টনারের একটা কথা ছিল যে আমরা যদি রাতে কথা বলি, আমি যদি তোমাকে একটা মেসেজ দিই, তুমি 2 মিনিট গুনে গুনে পরে রিপ্লাই দিবা. এই 2 মিনিটে তুমিও পড়বো, আমিও পড়বো, আমি আবার রিপ্লাই দেবো 2 মিনিট পরে. সো ওভারঅল আমরা পুরো রাতি কথা বলতেছি, কিন্তু আমাদের টাইমটা পড়াশোনাতে ইউজ হচ্ছে. তো কাইন্ড অফ এরকম যে করতেই হবে এমন না. আর আমি যেটা বুঝাইলাম যে রিলেশনশিপ স্টুডেন্ট লাইফে করতে পারো, কাইন্ড অফ এটা আমার কাছে বেটারই মনে হয়. কারণ তুমি যদি ধর্মীয় দিক বাদ দাও, আশপাশে তাকায় দেখো, সবাই যখন রিলেশন করতেছে, অ্যান্ড ফলশ্রুতি যখন দেখতেছি যে না, আমি কিছুই করতেছি না, এটা একটা পর্যায়ে কাইন্ড অফ ডিপ্রেসিং লাগে আমার কাছে, এবং অনেকের কাছেই লাগে. অনেক পর্যায়ে অনেক হীনমন্যতায় ভুগি আমরা, ঠিক আছে. তো সেটার দরকার নেই. আমরা যদি রিলেশনশিপ করি, আমার পড়াশোনা, স্টাডি সব কিছু ঠিক রাখে, আমার পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমি আমার রিলেশনশিপটা কন্টিনিউ করব. আচ্ছা ভাই, স্পিকিং অ্যাবাউট দ্য প্রবলেমস, লাইক যে আপনি বললেন যে এই প্রবলেমগুলো হয়, বা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখা, হ্যাঁ, আপনি কি বলতে চান, কিভাবে করতেন বা কিভাবে করা উচিত? আচ্ছা, আমি বলি, প্রথমত আমি আমার জীবনের সকল সেক্টরে অনেক কিছু গোছায় নিতে পারছি. সকল সেক্টরে মোটামুটি আমি ট্রাই করছি পিকে রাখার, বাট এই একটা সেক্টর আমার লাইফের সবচেয়ে বাজে, স্টিল নাও খুবই বাজে, খুবই নোংরা. তো আমি লাইফে অনেক পেন খাইছি, 1-2 বার না, অসংখ্য বার পেন খাইছি. তো
এই জন্য আমার মনে হয় প্রবলেমসটা নিয়ে কথা বলা উচিত। তো রিলেশনশিপে বেসিক যে প্রবলেমগুলো আমরা দেখি যে এক হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, দুই হলো চিটিং, ঠিক আছে, বা লয়্যালটির অভাব, তিন হলো ব্রেকআপ, ঠিক আছে। তো চিটিং আর ব্রেকআপ দুইটা ডিফারেন্ট টপিকও হইতে পারে, সেম টপিকও হইতে পারে, কারণ 99% ব্রেকআপ হয় চিটিংয়ের কারণে, ঠিক আছে। তো আমারগুলো অ্যাটলিস্ট আমি দেখছি এরকম কারণে মিউচুয়াল ব্রেকআপ খুবই কম হয় আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের পার্সপেক্টিভে। তো এই যে প্রবলেমগুলো বললাম আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি যদি আমার রিলেশনশিপের ডে 1 থেকে অনেস্ট হই, অনেস্ট বলতে মানে আমি বুঝাচ্ছি না যে তুমি একদম সতী সাবিত্রী হয়ে যাও, এটা আমি বলতেছি না, তুমি হও, এটা তোমার ব্যাপার, বাট অনেস্ট বলতে যে তার সাথে যাতে আমি অনেস্ট থাকি, মানে তাকে আমাকে এটা বুঝাইতে হবে যে আমার রিলেশনশিপটা আমার পুরো লাইফ না, আমার ফ্যামিলি আছে, আমার বিজনেস আছে, আমার স্টাডি আছে, আমার জিম আছে, আমার অনেক কিছু আছে আমার লাইফে, তুমি আমার লাইফের একটা অংশ। এখন আমি যদি শুরুতেই তাকে এমন একটা ভাইবস দিয়ে দিই যে আমি তোমার জন্য সব করতে পারবো, আমি মরেই যাব তোমার জন্য, এটা ল অফ অ্যাট্রাকশনের দিক থেকে সে আমার প্রতি ডিসগাস্টেড ফিল করবে বা আমার প্রতি অ্যাট্রাকশন একটা পর্যায়ে কাজ করবে না, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে যখন আমি তাকে একটা মিথ্যা প্রিটেন্ড করলাম যে সেটা আমি যদি কোনো মেয়েকে যা দেখা যায় আমার কোটি কোটি টাকা, তার বেসিক একটা অ্যাটেনশনই থাকবে আমার মানির প্রতি শুরু থেকে, কারণ আমি তাকে টাকা দিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছি। এখন একটা পর্যায়ে যদি সে আসে দেখা যায় আমি লাইফে স্ট্রাগল করতেছি মানির দিক থেকে, সে অবভিয়াসলি আমাকে সাপোর্ট করতে চাবে না, কারণ আমি শুরুতেই তাকে মানিটাকে ফোকাস করেই আনছি। বাট আমি যদি তাকে এমন অ্যাপ্রোচটা করি যে আমি স্ট্রাগলার, আমি ট্রাই করতেছি একটা এম্পায়ার দাঁড় করানোর জন্য, সে আমার স্ট্রাগলের সাথী হবে। যদি তার সাথে আমি যদি এটা বুঝাই যে না ঠিক আছে আমি পড়াশোনাও করব, সবই করব, আমি চেষ্টা করব যাতে আমরা একসাথে ভালো একটা ভার্সিটিতে পড়তে পারি বা লাইফে ভালো কিছু করতে পারি, তখন কিন্তু সে আমাকে সাপোর্ট করবে। এখন আমি যদি তাকে এমন দিই যে না আমি তোমার জন্য কলেজ ছাড়ে দিয়েছি, পড়াশোনা ছাড়ে দিয়েছি, খাওয়া ছাড়ে দিয়েছি, কোচিং করতেছি না, আমার রেজাল্ট ধ্বংস হয়ে গেছে, সমস্যা নেই, শুধু তোমার সাথে আমি দেখা করবো, শুধু তোমার সাথে আমি কথা বলবো, তার তো এখানে কোনো দোষ দেখি না আমি, তাকে তো আমি আলটিমেটলি বুঝাইতেই পারি, আমি তো অফার করছি তাকে এইটা যে আমি সব দিয়ে দেবো, সে স্বাভাবিকভাবেই ওই জিনিসটা এক্সপেক্ট করে গেছে। সো প্রথম যে পয়েন্টটা গেল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে, বি ক্লিয়ার প্রথম থেকে, ইনিশিয়াল অ্যাপ্রোচটাই যে যখন আমাদের রিলেশনশিপে আমরা যাইতে চাচ্ছি বা যাওয়ার মতো সিচুয়েশন এসে শুরু থেকে যে আমি এইটা চাই, এইটা আমাদের ব্যারিয়ার এইটুকু, আমরা এইভাবে করবো, এইভাবে, মানে শুরুতেই আলোচনাটা হওয়া ভালো, নাইলে পরবর্তী স্টেপটাতে চলে যায় টক্সিসিটি, চলে আসো টক্সিসিটি। সো এই একটা জিনিস, আমি এটার কোনো সলিউশন এখন পর্যন্ত পাইনি, বাট আমি বাকি মানুষজনের কাছে যেটা শুনছি, আমি নিজেও খুবই টক্সিক জায়গায় আছি বা ছিলাম বা থাকবো জানি না, আই ডোন্ট নো, বাইরে টক্সিক হয়ে যায় সব কিছু। বাট টক্সিসিটি থেকে বাঁচার উপায় হলো আবার প্রথম স্টেপটাতে ব্যাক আসা, আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ কখনো টক্সিক হয় না। আন্ডারস্ট্যান্ডিং যত রিলেশনশিপ, আমাদের অনেক পার্টনার, অনেক ফ্রেন্ডদেরকে দেখছি স্কুল লাইফ থেকে এখনও ভার্সিটিতে স্টিল নাও দে আর টুগেদার, সেম লাভ, সেম এফোর্ট, সেম কেয়ার, কারণ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার ওই ফ্রেন্ড টিউশনি পড়াইতো, বাড়ি ছিল না, খাওয়া ছিল না, মেয়ে তাকে সাহায্য করছে, এখন সে মেয়েকে নিয়ে একটা ফিউচার ভালো বাড়ি গাড়ি সবই করে ফেলছে। তো ওভারঅল তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তোমার পার্টনারের সাথে, তোমার টক্সিসিটি সাধারণত আসে না, ঠিক আছে। তারপরেও যদি এখানে একটা ব্যাপার, হ্যাঁ মনে করেন আপনার টক্সিসিটি আসতেছে কজ আপনার ইনিশিয়াল অ্যাপ্রোচটা খারাপ ছিল, বা আপনি হ্যাঁ টক্সিসিটি যদি একবার টক্সিসিটি চলে আসে, সেক্ষেত্রে আমার মতে আমার পার্টনারের সাথে ফার্স্ট অফ অল আলোচনা করা উচিত, একসাথে বসে ফেস টু ফেস, যে আজকে আমরা কথা বলি যে আমাদের এই ইস্যুগুলো যে আসতেছে আমাদের মধ্যে, এই ইস্যুগুলো কি সলভ করা পসিবল, দুজনের মধ্যে আলোচনা করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে 70 to 80% কেসে যদি আমি আমার অপর সাইডের মানুষটাকে বুঝাইতে পারি সিচুয়েশনটা, তাহলে টক্সিসিটি সাধারণত থাকে না। বাট ভাই আপনার কাছে কি মনে হয় না যে সে তখন উত্তরটা এরকম দেবে যে তখন তুমি আমার সাথে কিছুই বুঝতে না? তো আচ্ছা এইখানে কথাটা হলো যে এই কথাটা যে এতদিন পরে এসে বলবে সে অ্যাকচুয়ালি আমার পার্টনার হওয়ার যোগ্য না, এটাও আমাকে বুঝতে হবে। যে আমি যদি এখন রিয়েলিস্টিক্যালি চিন্তা না করে, আমি যদি একটা টক্সিক জিনিসের মধ্যে কন্টিনিউয়াসলি থাকে, নিজেকে এবং অপর পার্সনটা ডিস্ট্রয় করে, এমন না যে আমি একা ডিস্ট্রয় হচ্ছে, সেও কিন্তু ডিস্ট্রয় হচ্ছে। তো এই যে একটা কনস্ট্যান্ট দুইটা মানুষ ডিস্ট্রয় হচ্ছে, এই জিনিসটা ওখান থেকে অফ করে দেওয়া উচিত। তো সেকেন্ড যেটা সাজেশন, যে যদি টক্সিসিটি লিমিট ক্রস করে ফেলে, যে এমন কোনো একটা জিনিস, এমন কোনো একটা সম্পর্ক যেটা আমাকে কনস্ট্যান্টলি পেইন দিচ্ছে বা ধ্বংস করতেছে, বা যেটা আমার জন্য বেনিফিট তো দূরের কথা আমার হার্ম করতেছে, এমন পর্যায়ে যদি টক্সিক হয়ে যায়, তাহলে সেটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন অনেকের টক্সিসিটি হয় ইনসিকিউরিটি থেকে, সে ইনসিকিউর আমাকে নিয়ে, আমি কোথাও যাইতে পারি না, বের হইতে পারি না, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, এখানে রিয়াক্ট দিলাম কেন। সো এই ব্যাপারগুলো কাইন্ড অফ ডিসকাস করেও সলভ করা যায়। আবার অনেক ক্ষেত্রে অনেকের মাইন্ডসেটই থাকে এরকম,
তো এক এক মানুষের আসলে এক এক মানুষের সাথে খাপ খায়। অনেকে চায় যে তার উপর ডমিনেট করুক, এই ইনসিকিউরিটিগুলো তাকে নিয়ে দেখাক, অনেকে এটা এনজয় করে, অনেকে আবার এটা এনজয় করে না, অনেকে ইনসিকিউরিটিটা পছন্দ করে না, অনেকের কাছে এটা অ্যাট্রাকটিভ ট্রেট, অনেকের কাছে এটা অ্যাট্রাকটিভ ট্রেট নাই। সো এখানে আমাকে আমার নিজের চাহিদাটা দেখতে হবে যে আমি কি চাই, দেন ডিসকাস করতে হবে। যদি ডিসকাস করে কোনো ফ্রুটফুল আউটকাম আমাদের অনেক দিন ধরে আসতেছে না এবং আমরা দুইজনই সমপরিমাণে ধ্বংস হচ্ছি, তাহলে সেখান থেকে বের হয়ে আসাটাই শ্রেয়। ঠিক আছে? আচ্ছা, এবার ব্রেকআপ। সো ব্রেকআপ অনেক কারণেই হইতে পারে, মিউচুয়ালি হইতে পারে, বাই দি বাই কোনো কারণে আমাদের জিনিসটা ওয়ার্কআউট না করতে পারে, আবার হইতে পারে আমার অপর পার্টনার আমাকে চিট করলো, সেক্ষেত্রে ব্রেকআপ হইতে পারে, বা অনেক সময় ফ্যামিলির মাঝে চলে আসার কারণে ব্রেকআপ হইতে পারে। ব্রেকআপ অনেক কারণে হয়, বাট ব্রেকআপস আর পেইনফুল, এটা হলো কথা। যেমন আমি যে মোমেন্টে এখন কথা বলতেছি, আমি ব্রেকআপের জন্য আমার লাইফের অনেকগুলা বছর নষ্ট করছি, ড্রাগস, সাইকিয়াট্রিস্ট, বিজনেস বাদ দেওয়া, সেলফ হার্ম, এভরিথিং, অনেক কিছু পার হয়েছে। তো ব্রেকআপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যদি ব্রেকআপ হয়, এবং যেটা 99% রিলেশনই হয়, কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষিতে জানি যে প্রেম থেকে বিয়ার পর্যন্ত যাওয়ার পার্সেন্টেজটা খুবই কম, খুবই কম, 10% সিঙ্গেল ডিজিট কোনো একটা পার্সেন্টেজ হবে। যদিও এখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস এ গুড থিং, বাট তবুও যেহেতু এই পার্সেন্টেজটা কম, তো সেহেতু আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আমি আমার লাইফে ফেস করব। ওকে, এটা একটা জিনিস যে আমি ফেস করব, কিন্তু আমি যতই জিনিসটার জন্য রেডি থাকি আমার কষ্ট হবে। তো ব্রেকআপ, আমার লাইফের বড় বড় ব্রেকআপ আলটিমেটলি 2টা হয়েছে। তো 2টা ব্রেকআপ থেকে আমি যে জিনিসটা শিখছি সেটা হলো দ্য পেইন গোজ আওয়ে গ্র্যাজুয়ালি। দ্যাটস দ্য থিং, যে আমাদের অনেক ফ্রেন্ড আছে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে কালকে সকালবেলা আরেকজনের সাথে, সুন্দর রিলেশন, সেম এফোর্ট, সেম অনলাইনে ছবি দেওয়া, তার মধ্যে কোনো প্রকার কোনো রিয়াকশনই নাই এটা নিয়ে। আমাদের অনেক ফ্রেন্ড আছে লিটারালি ব্রেকআপ হয়েছে ক্লাস 6-এ, স্টিল নাও সাফারিং। তো আসলে আমাদের প্রত্যেকের রিকভারিটা সেম না, কেউ 7 দিনে করবে, কেউ 10 দিনে, কেউ 4 মাসে, কেউ 6 হবে, মাস্ট বি হবে, হবে। টাইম হিলস এভরিথিং, এটা আমার লার্নিং, যে আমি কখনো রিকভারি ফোর্স করতে পারবো না। আমি যতই অন্য মানুষের সাথে কথা বলি, যতই তার মেমোরি বাদ দেই, যতই আমি ড্রাগস নিই, যা করি, এটা এমন না যে আমি রিকভারিটাকে ফাস্ট করতে পারবো, বাট ইফ আই এম ডিটারমাইন্ড ইনাফ আমি রিকভারি করবো। বাট আমি যদি ধরেই নিই যে না আমি এখানেই মরে যাবো, হ্যাঁ, আমি তাহলে কখনোই কাদা থেকে বেরোতে পারবো। আমাকে চেষ্টা করতে থাকতে হবে, একটা সময় আমি এখান থেকে বের হয়ে আসবো। এবং আরও যেটা ভালো কথা হলো যে এই যে টাইম হিলস এভরিথিং, সময়ের সাথে কষ্টটা কমে, সময়ের সাথে আমার কষ্ট কমবে। আমাকে হয়তো বা প্রথম দিকে আমি দিনের 22 ঘন্টা ডিপ্রেস থাকতাম, একটা পর্যায়ে 10 হয়েছে, 2 হয়েছে, এখনও হয়, এখন হয়তো বা মাঝে মধ্যে হয়, সপ্তাহে 1 দিন, একটা পর্যায়ে এটা মাসে যাবে, একটা পর্যায়ে বছরে যাবে, একটা পর্যায়ে আমার খেয়ালও থাকবে না, একটা পর্যায়ে আমি পিছন ফিরে তাকে হাসবো যেটার জন্য আমি কেন এরকম করছিলাম। তো প্রথম কথা হলো কষ্ট সবারই লাগে, এটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবা না। এবং ব্রেকআপ থেকে আরও একটা যেটা কথা বলার আমার মনে হয় তোমাদেরকে উচিত, সেটা হলো যে কখনো নিজেকে ছোট ভাববা না। মানে ব্রেকআপ হওয়া বা চিটেড অন হওয়া এটা কখনো তোমার দোষে বা তোমার কোনো কমতির কারণে হয় না, এটা অ্যাকচুয়ালি একটা হিউম্যান নেচার, বা এটা একটা অ্যাকচুয়ালি তার অপর পার্সনের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে তোমার কোনো ইনফ্লুয়েন্স নাই। যেমন তুমি ঋত্বিক রোশনের কথা বলো আর জেফ বেজোসের কথা বলো আর বিল গেটসের কথা বলো, ঋত্বিক রোশন তো মানে মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, টাইটেল হোল্ডার, তার বিয়ে টিকে নেই। তাহসান বাংলাদেশের আইডল, তার বিয়ে টিকে নেই। বিল গেটসের বিয়ে টিকে নেই, জেফ বেজোসের বিয়ে টিকে নেই। সো আলটিমেটলি এদের তো কোনো কমতি ছিল না, বাট তাদের রিলেশনশিপটা ওয়ার্কআউট করে নাই। সো এই জন্য নিজের হীনমন্যতায় ভুগবা না এবং ট্রাই করবা যুদ্ধ করে এখান থেকে বের হওয়ার জন্য। এবং আরও একটা ব্রেকআপ নিয়ে আরেকটা পয়েন্ট যেটা বলবো, যে সেটা হলো যে যদি কোনো দিন তোমার কারো প্রতি খার থাকে, বা এমন যদি কেউ হয় যে না সে আমার প্রতি অন্যায় করে গেছে, ওয়েট করো, সৃষ্টিকর্তা তার বিচারটা অবশ্যই করবে, যেটা আমি নিজের চোখে দেখছি, এক। আর 2 নম্বর সেটা হলো যে তুমি যদি অ্যাকচুয়ালি তার রিভেঞ্জ নিতে চাও, তার তুমি কোনো ক্ষতি করিও না, তুমি জাস্ট নিজেকে উপরে নিয়ে যাও, দ্যাটস ইট। তার এর চেয়ে বড় ক্ষতি, এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় পেন পৃথিবীর কোথাও নাই, যে তুমি একজন কাকে ছাড়ে দিছো, সে এখন আরও বেটার প্লেসে আছে, বেটার কারোর সাথে লাইফে বেটার পজিশনে। আচ্ছা ভাই, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে মানে স্টুডেন্টদেরকে হেল্প করা আপনার কাছ থেকে শেখা। তো আমার যে কোর্সটা আছে মেন্টরশিপ কোর্স, ওইখানে একটা কোয়েশ্চেন খুব বেশি আছে, সেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপটা টক্সিক হয়ে গেছে অ্যান্ড সে বের হইতে চাইতেছে, বাট দেখা গেছে যে অপোজিট জেন্ডারের যে লোকটা সে চাচ্ছে না, মানে এক পাশে চাচ্ছে এক পাশে চাচ্ছে না। আচ্ছা, এই ব্রেকআপটা করে কিভাবে? এটা অ্যাকচুয়ালি ব্রেকআপ করার কোনো ওয়ে না, এটা আসলে মানে ভাই ব্যাপারটা এরকম, মানে আমি টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে চাচ্ছি, সত্য কথা বলতে গেলে আমি নিজেও অনেক ক্ষেত্রে পারি নাই।
তো সেক্ষেত্রে টক্সিক রিলেশনশিপ থেকে বের হওয়ার যেটা আমার মতে মূল উপায়, যখন আমি বুঝতে পারতেছি, আমি এমন না যে আমি কাউকে ডাম্প করব, আমি এটা পৃথিবীর কখনো সাজেস্ট করবো না যে তুমি কারো হার্ট ব্রেক করো বা কারো ক্ষতি করো, বাট যদি তুমি বুঝতেছো যে না এখানে তুমিও ক্ষতিগ্রস্ত হচ্ছ, অপর ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি দুইজনের ওয়েলবিংয়ের জন্য আমি যেটা সাজেস্ট করি যে একটা কমপ্লিট কাট অফ, লাইক ব্লক হার এভরিওয়্যার, ব্লক হার হিম যা হোক, মানে নাই। বাট ভাইয়া এই ক্ষেত্রে যে জিনিসটা শুনছে যে লাইক সুইসাইডাল অ্যাটেম্পটস গুলো, সুইসাইডাল অ্যাটেম্পটস, সেক্ষেত্রে যখন আমার কাছে জিনিসটা সুইসাইডাল অ্যাটেম্পটস হয়ে যায়, এখানে অবশ্যই ফ্যামিলিকে ইনভলভ করতে হবে। এখানে যদি কেউ আমাকে সুইসাইডের হুমকি দেয় যে তুমি ছাড়ে গেলে আমি চলে যাবো, হ্যান করবো ত্যান করবো, এটা তো আসলে নর্মাল কোনো মানুষের কাজ না। রিলেশনশিপকে ব্ল্যাকমেল করার জন্য করছিলাম? রিলেশনশিপকে আমি ব্ল্যাকমেল করার জন্য করি না, এটা আমাকে তাহলে তো ডিরেক্টলি তুমি ব্ল্যাকমেল করতেছো, এটা তো আমার মানসিক স্বাস্থ্যের জন্য হানিকারক। তুমি সুইসাইড করলে আমার কী হবে, আমি যদি সুইসাইড করে ফেলি? সো যখন জিনিসটা এরকম হুমকি বা ব্ল্যাকমেইলিং পর্যায়ে যায়, আইদার পুলিশে কমপ্লেন করো যদি তোমাকে সে কোনো একটা তোমার কোনো ছবি বা কোনো কিছু নিয়ে এরকম করে, অথবা যদি সে এরকম সুইসাইড বা হ্যান ত্যান করে, এক্ষেত্রে তুমি ফ্যামিলির হেল্প সিক করো, তার ফ্যামিলিকে জানাও, কারণ তার অ্যাকচুয়ালি হেল্প দরকার। তো হ্যাঁ, সে যদি আমার জন্য সুইসাইড ধরো করলো না, সেটু সে আমি বের হয়ে গেলাম, যদি তার লাইফে অন্য কোনো একটা সিচুয়েশনের জন্য যদি সে সুইসাইড করে ফেলে, তো এটা তো আমি অবভিয়াসলি একজনের হেল্প করছি, তার ফ্যামিলিকে জানানো হচ্ছে যে না এই তার মধ্যে সুইসাইডাল বিহেভিয়ার আছে, তাকে একটু সাপোর্ট করার চেষ্টা করে, এবং তার ফ্যামিলি চাইলে তাকে থামাইতে পারবে, কিন্তু ফ্যামিলির প্রতি মানুষের আলাদা একটা টান থাকে। সো এটা হলো কথা যে যদি টক্সিক থেকে আমি বের হতে চাই, একান্ত যদি আমি বের হতে না পারি, সেক্ষেত্রে একটা কমপ্লিট কাট অফ লাগবে। যে এমন না যে ব্লক করলাম, চুদুর বুদুর করে 2 দিন পর আবার কথা বললাম, এরকম না। কাট অফ মানে কাট অফ, কারণ এই কাট অফটা আমরা আমার স্বার্থে করতেছি না, এটা দুইজন পার্সনের স্বার্থে করতেছি, কারণ সেও পেইনে আছে, আমিও পেইনে আছি, এবং এটার আলটিমেট কোনো আউটকাম নাই। তো এই জায়গাটাতে আমাদের যে আরেকটা কথা বলে রাখা উচিত, যে আমি কিন্তু কাউকে সাজেস্ট করতেছি না যে তুমি অলওয়েজ ব্রেকআপ করে ফেলো। আমি যেটা সাপোর্ট করি সেটা হলো যে রিলেশনশিপ 6 বছর যাক, 7 বছর যাক, 10 বছর যাক, বিয়ে হোক, এটাই হলো রিলেশনশিপের আলটিমেট টার্গেট থাকা উচিত। সো রিলেশনশিপটাকে অলওয়েজ একটা অ্যানাদার চান্স দিবে। জাস্ট বিকজ এটা টক্সিক, বা জাস্ট বিকজ কেউ একজন ছ্যাঁচড়া, বা জাস্ট বিকজ সে তোমার জন্য পাগল, তাই বলেই যে তোমাকে চলে আসতে হবে এমন না। অনেক ক্ষেত্রে আমাদের জাস্ট কী দরকার জানো, সিম্পলি বসে কথা বলা। আমরা এটা করি না, আমরা ঝগড়া মারামারি ফুটাফুটি যা আছে হুমকি ধামকি সব করবো, বাট আমরা কখনো ফেস টু ফেস একটা মানে ডিপ ডিসকাশনে যাবো না যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায়। সো আমার মনে হয় যে কোনো রিলেশনশিপে যদি এরকম কোনো স্টেজ আসে, উই শুড টক। আচ্ছা ভাই, আপনার কি এরকম কখনো মনে হয় যে লাইক আমাদের বাবা মার সময়টা বা তারও আগের সময় ওই টাইমের রিলেশনশিপগুলো একটু সুন্দর ছিল এখনকার চেয়ে? আচ্ছা, এটা অবশ্যই তীব্র সহমত যে আমাদের এখনকার রিলেশনশিপগুলো খুব নোংরা। আমরা কেউই ভালো না, যে দেখতেছো সেও ভালো না, ও ভালো না, আমিও ভালো না, আমরা সবাই কঠিন জাউরা, এটা হলো বাস্তবতা। কেউ সুযোগের অভাবে জাউরা হইতে পারি না, বাট আমরা সবাই জাউরা, আমরা বাংলাদেশি। বাট তারপরে কথা হলো যে আমাদের আগেকার জেনারেশনের রিলেশনশিপ বা লাভ স্টোরি একরকম ছিল, আমাদেরটা ডিফারেন্ট। এটা ফার্স্ট অফ অল হ্যাঁ ডিফারেন্ট, কিন্তু কেন? এটা কি পজিটিভ হইতে ডিফারেন্ট নাকি নেগেটিভ হইতে? অবশ্যই নেগেটিভ হইতে ডিফারেন্ট। আমরা যদি কারেন্ট ডিভোর্স রেট দেখি, আমরা যদি কারেন্ট ফ্যামিলি ব্রেকের রেট দেখি, আমরা যদি ম্যারিজের রেট দেখি, বিয়ের সংখ্যা কমে আসছে, এখন মাইক্রো ফ্যামিলি হয় এবং ফ্যামিলি টিকে না। তারপরে আরও যেটা দেখা যায় যে আমাদের আশপাশের 90% রিলেশনশিপ 6 মান্থ পার করতে পারে না। আমার দেখা যেটা হাতে গোনা কয়েকটা রিলেশনশিপ আমি দেখছি 3 বছর প্লাস। আমি হয়তো আমার লাইফে 2 থেকে 3টা রিলেশনশিপ পাইছি যারা বিয়ে করছে দুইজনের তীব্র ইচ্ছা থেকে, বাট এখনকার রিলেশনশিপগুলো হয়ে গেছে অনেক বেশি নড়বড়ে। এটার যেটা মূল রিজন সেটা হলো আ লট অফ অপশনস, যেটা আমাদের প্রিভিয়াস জেনারেশনে ছিল না। এবং আমাদের প্রিভিয়াস জেনারেশনের নৈতিক শিক্ষাটা অনেক স্ট্রং ছিল, যার 1% আমরা ধারণ করি না। আমরা সুযোগ পাইলে তুমি আমি আমরা সবাই যে কোনো কিছু করতে পারি। আমরা ভালো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সুযোগের অভাব। হ্যাঁ, আমরা সুযোগ পাওয়ার সাথে খারাপ হয়ে যাব। বাট আমাদের প্রিভিয়াস জেনারেশন মানে একটা আলাদা রকম মানে আদর্শ হোল্ড করতো। এই জেনারেশনটা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে দুনিয়াতে কতটা আদর্শের অভাব দেখা দিছে। এই জেনারেশনটা এখনও বাঁচে আছে, আগামী 20 বছরের মধ্যে হয়তো বা 30 বছরের মধ্যে কারো বাপ মা থাকবে না। তো ওই জেনারেশনটা যাওয়ার পরে এই জেনারেশন যখন লিডে আসবে, তখন আমরা বুঝবো যে আমাদের আদর্শের জায়গাটা কতটা দুর্বল। এবং আরও একটা কথা, যদি আমরা 1996 সালের কথা চিন্তা করি, তখন হয়তো বা একটা মেয়েকে আমি চিঠি দিতে পারতাম, হয়তো বা রাস্তায় দ্বারা একটু কথা বলতে পারতাম। বাট তখন কিন্তু এমন কিন্তু ফেসবুকের মতো ছিল না যে আমি একসাথে 20 জনের সাথে চ্যাটিং করতেছি, বা আমার টিন্ডার ছিল না, আমার হয়তো ইনস্টাগ্রাম ছিল না, আমার হয়তো স্ন্যাপ ছিল না, যে আমি এতগুলো অপশন নিয়ে কাজ করতে পারি, যে আই ক্যান চুজ যে কে বেটার কে খারাপ। ওখানে কিন্তু
অপশন ছিল কম, এক আমি চাইলেও অনেক জায়গায় চিট করতে পারতেছিলাম না, এবং আমাদের আদর্শটাও ছিল স্ট্রং। সব কিছু মিলে তাদের রিলেশনশিপটা এই জন্য ছিল স্ট্রং। এবং দেখা যায় যে এই জন্য কিন্তু আমাদের বাপ মায়ের সম্পর্কগুলো যে এত চড়াই উত্তরায় পার করেও স্টিল নাও সেম, 26 বছর হয়ে গেছে সেম। বাট আমাদের জেনারেশনের যে অবস্থা, আমরা 3 বছর বা 4 বছর যাওয়ার পরে রিলেশনশিপটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে দুইজনের জন্য এটা একটা মানে লিটারাল একটা জাহান্নাম বা হেল হয়ে যায়, লিটারাল হেল হয়ে যায়। কারণ আমাদের এই যে মানে নৈতিকতার এবং আদর্শের অভাব, সেই সাথে আমাদের এই যে নোংরা অপশনস, একটা নোংরা মেন্টালিটি আছে। হ্যাঁ, কিন্তু আবারও বলবো আমিও ভালো না, আমি খুবই খারাপ একটা পোলা। আচ্ছা, আরেকটা ব্যাপার ভাই, আপনার কাছে কি মনে হয় যে লাইক আমরা এই কথাটা বললাম যে আমাদের থেকে 2 এরা আগের যারা ছিল তারা খুব ভালো ছিল, আমাদের থেকে পরের 2 এরা পরের লোকজন কি আমাদেরকে ভালো বলবে? এটা কি সবসময় ডিগ্রেডিং? আচ্ছা, ডিগ্রেডিং কিনা আমি আসলে টু বি অনেস্ট এটা জানি না, আমি এত বেশি আসলে মানে আমাদের সোসাইটি নিয়ে পড়াশোনা করিনি। বাট যদি দ্য প্রেজেন্ট সিচুয়েশন কন্টিনিউস, যেভাবে আমাদের সম্পর্কগুলো ডিক্লাইন হচ্ছে, অবশ্যই ডিগ্রেডিং হবে। এটা খুব বেসিক কমন সেন্স। আমাদের স্কুল লাইফের এই রিলেশনগুলোর কথা যদি আমরা চিন্তা করি, সুইট ছিল, ভালো ছিল, বেটার ছিল। এখনকার মতো এত মানে মানে লেনদেন ছিল না, মানে একটা কেমন কৃত্রিম একটা সম্পর্কের মধ্যে আমরা ছিলাম। বেটার ছিল, একটা আলাদা ইমোশন ছিল যেটা আমাদের টাইম টু টাইম হ্রাস পাচ্ছে, হয়তো বা সামনে পাবে। আপনার কোনো এরকম আউটলাইন আছে যে লাইক একটা প্রপার রিলেশনশিপ কিরকম হওয়া উচিত? আচ্ছা, একটা প্রপার রিলেশনশিপ এটা আসলে কোনো এজ, চেহারা বা আমার অপর পার্টনার কেমন এগুলা দিয়ে বা ফিজিক্যাল অ্যাসপেক্টস এগুলো কোনো কিছুতে ডিসাইড করা উচিত না। আমার মতে একটা প্রপার রিলেশনশিপ সেটাই যেখানে হলো যে আমি আমার পার্টনারের সাথে স্যাটিসফাইড, ঠিক আছে? এটা হলো লাইফের মানে সে টু সে যেমন ভার্সিটি চুজ করার মতো। যদি এখানে একটা মানুষ লিটারালি, বাট ভার্সিটি চুজ করার ক্ষেত্রে দেখো পাবলিকেও অপরচুনিটিস আছে, প্রাইভেটেও অপরচুনিটিস আছে, ন্যাশনালেও অপরচুনিটিস আছে, বিদেশেও আছে। কেউ কোনো পড়াশোনা না করে পুরান ঢাকার আরবদার হয়েও তোমার মনে করো বুয়েটের যে ফার্স্ট পোলাটা তার চেয়ে কয়েক হাজার গুণ ধনী হয়ে যাচ্ছে। অপরচুনিটি সব দিকে আছে, বাট এইখানে যেই জিনিসটা সবচেয়ে বেশি এখন কাজ করে, এখন আমরা বুঝি একটু বড় হওয়ার পরে, যে আমার নিজের স্যাটিসফ্যাকশনটা কোন ভার্সিটিতে, আমি কি করতে চাই লাইফে, আমি চাইটা কি। তো ফার্স্ট অফ অল আমার স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমার পার্টনার মোটা, কালো, খাটো, গরিব, কানা, ফুতা, কোনো সমস্যা নেই। আমি যদি তাকে নিয়ে স্যাটিসফাইড, বাকি দুনিয়া জাহান্নামে যাক। হ্যাঁ, এটা একটা ঠিক আছে। তো আমার ফার্স্ট অফ অল রিলেশনশিপে স্যাটিসফ্যাকশন থাকতে হবে, এমন যাতে না হয় ভালো না এই মায়েরা যদি পাইতাম, এই পোলারে যদি পাইতাম, ইসরে গরিব পোলার সাথে আছে, ধনী একটা পোলা লাগতো। সো তুমি যদি ধনী পোলা চাও, ধনী পোলার দিকে যাও। তুমি হুদা কামে একটা গরিব পোলারে নিয়ে পেন দিবা কেন? তারপরে ধরো তুমি এবার চাও আলট্রা মডার্ন মেয়ে, তুমি এখন একটা গাইয়া প্রচণ্ড পর্দানশীল একটা মেয়েকে সাথে রিলেশন করে তাকে তুমি এখন আধুনিক বানাতে যাচ্ছ, তাকে তুমি মেন্টালি টর্চার করছো। তোমার দরকার আধুনিক মেয়ে, তুমি আধুনিক মেয়ে সাথে মানে আমাদের আসলে কখনো কুইক অ্যাপ্রোচ করা উচিত না, আসলে সময় নিয়ে যে হ্যাঁ, যেমন অনেকে যেটা করে যে অনেকে আছে বাঙালির যেটা টিপিক্যাল মনোভাব যে মেয়ে নিবে পুরা মডেল, পুরা খুল্লা মেয়ে নিবে, তারপর সেই মেয়েরে তারা বোরখার দিয়ে ঢুকানোর চেষ্টা করবে, মানে তুমি এখানে যাবা না, এই করবা না, ওই করবা না, হ্যান করবা না। তা ভাই তোর যদি এইটাই প্রেফারেন্স ছিল তো তুই ওই দিকে কেন গেলি ভাই? এটাই মানে তোর মডেলের দরকার ছিল। তুই যদি ভালো ওরকম মেয়ে চাইতিস তুই ওই দিকে আইতিস। তারপর আবার অনেক মেয়েরও যে বয়ফ্রেন্ডকে তার স্ট্রাগল নিয়ে খোটা দেবে, তুমি পড়তেছো, তোমার টেয়া নাই, এই নাই, ওই নাই। তোর যদি টাকাওয়ালা ছেলেই লাগতো, তুই টাকা দেখে রিলেশন করতো, তো দরকার ছিল না তো একটা গরিব পোলারে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখন তুমি তাকে মেন্টালি ট্রমা দাও এভরিডে। সে প্রতিদিন নিজেকে দোষারোপ করে যে আমার ইনাফ টাকা নেই, আমার ইনাফ টাকা নেই। তোমার যেটা চাহিদা, তুমি যেমন চাও সেটা দেখে আগো। তুমি হুদা কামে জাস্ট বিকজ তোমার কথা বলে 2 দিন পিনিক লাগছে দেখে আরেকজন মানুষকে তুমি অ্যাপ্রোচ করে তুমি তারা নিয়ে স্যাটিসফাইড না এবং তুমি এটা নিয়ে কনস্ট্যান্ট তাকে খোটা দিবা, এটা তো হবে না। তো ফার্স্ট পয়েন্ট হলো স্যাটিসফ্যাকশন। 2 নাম্বার হলো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা নিয়ে আমরা আগেও কথা বলছি, আবারও বলতেছি যে একটা রিলেশনশিপের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আন্ডারস্ট্যান্ডিং। কারণ রিলেশনশিপের মূল থিমটা কি, যে একজন মানুষ আরেকজন মানুষকে স্বয়ংসম্পূর্ণ করবে, তাই না? তো আমি তাকে সাপোর্ট করব, সে আমাকে সাপোর্ট করবে। আমি দিন শেষে সারা দিন এত কুত্তা মারা খাটে আসে, তাকে একটা ফোন দিয়ে আই উইল ফিল পিস যে না, ওই মানুষটা আমার কথা শুনবে উইদাউট এনি জাজমেন্ট। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে না, সে বুঝতেছে যে না আজকে সারাদিন হয়তো আমি 20টা ভিডিও বানাবো, জিমে যাবো, এত কিছু করবো, আমি তাকে কল দিতে পারতেছি না, বাট শি নোজ আই এম হিয়ার ওয়ার্কিং, ঠিক আছে? আবার সে যদি ধরো কোনো একটা ধরো দোকানের সেলসম্যান মেয়ে হইতে পারে, যে সে একটা কাপড়ের দোকানে জব করে, ওকে,
এখন আমিও বুঝতেছি না, সে সারাদিন ওখানে কাপড় চোপড় দেখা যাচ্ছে, হয়তো বা সে আমার সাথে কথা বলতে পারবে না। আবার আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি, যে না আমি জানি যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করছি যে হয়তো বা অনেক মডার্ন, তার ওই ড্রেস আপই পছন্দ লাগে। এখন আমি এটা নিয়ে কিছু বলতেছি না, কারণ আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে না, ও ড্রেস যা পরে পরে শি ইজ লয়াল টু মি। তো এই যে একটা ব্যাপার, যে আমাকে আমার অপর সাইডের মানুষের ব্যাপারটা বুঝতে হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, নাইলে রিলেশনশিপ ওয়ার্কআউট করে না। 2টা পয়েন্ট গেল। 3 নম্বর হলো লয়্যালটি। তো আমি নিজেও লয়াল না ফার্স্ট অফ অল। 2 দিন পরে যদি আমার কোনো স্ক্রিনশট ভাইরাল হয়, আমার গালি দিও না, আমি চরম জারু একটা বলে আবারও বলতেছি। কিন্তু তারপর কথা হলো যে রিলেশনশিপে লয়্যালটি পার্টটা খুব সিগনিফিক্যান্ট একটা পার্ট। ইফ রিলেশনশিপটা সিরিয়াস আছে, যেমন বর্তমানে বাংলাদেশে অনেক প্রকার সম্পর্ক প্রচলিত, সব রিলেশনশিপে সিরিয়াসনেস লাগে না। ফ্রেন্ডস উইথ বেনিফিট, জাস্ট ফ্রেন্ড, এমনি ওয়ান নাইট স্ট্যান্ড, অনেক প্রকার ওয়ার্ড আছে, ঠিক আছে, ওপেন রিলেশনশিপ, হ্যান তেন অনেক প্রকার বাংলাদেশে প্রচলিত আছে। তো কথা হলো যে আমার যদি রিলেশনশিপটা সিরিয়াস হয়, আমি যদি এরকম কোনো মানে জাউরামির মধ্যে না যাই, তাহলে আমার মধ্যে লয়্যালটিটা থাকা উচিত। এবং লয়্যালটি কখনোই একজন পার্টনারের না, লয়্যালটি বোথ পার্টিসের থাকতে হবে। কারণ যদি একজন খুব বেশি লয়াল হয় আর আরেকজন যদি খুব জাউরা হয়, এটার ফলশ্রুতিতে এই লয়াল পারসনটা একটা কমপ্লিট ট্রাস্ট হারায় ফেলে দুনিয়ার উপর থেকে, যার কারণে সে পরবর্তীতেও কোনো রিলেশনশিপে ন্যূনতম হ্যাপিনেস খুঁজে পায় না। তো কি হলো, স্যাটিসফ্যাকশন, আন্ডারস্ট্যান্ডিং, লয়্যালটি। আর আরেকটা হলো ইম্পর্টেন্স। মানে ইম্পর্টেন্স বলতে কি, তার জন্য কিছু একটা করা। তার মানে কি এই যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে সারা জীবন দামি দামি গিফট দিবা, নাকি তুমি তোমার গার্লফ্রেন্ডকে সারা জীবন আইফোন কিনে দেবা, এটা বলা হয় না। ইম্পর্টেন্স হলো যে অপর পার্সনটার জন্য কিছু একটা করা। যে সে টু সে তার বার্থডে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা গোলাপ আর একটা ছোট্ট কেক নিয়ে দাঁড়িয়েছো, দ্যাটস ইট, দ্য স্পেশাল ফর হিম অর হার। এইটাকে যে স্পেশাল ভাবে না, যেভাবে যে এতলা নিয়ে গেলেই পিনিক, সে পার্টনার না। বাট তার জন্য তোমাকে একটু হলে এফোর্ট দিতে হবে। এখন তুমি যদি চাও যে না অলওয়েজ সেই এফোর্ট দিয়ে যাবে, আমি কিচ্ছু করবো না, আমি খালি ইগনোরই করে যাবো, আমি আমার কামই করে যাবো, আর সে আমার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকবে, একটা পর্যায়ে রিলেশনশিপটা ফাইনালি টক্সিক স্টেজে ঢুকে যায় বা কোনো একজন চিট করে ফেলে। তো এই জন্য আমাকে ইম্পর্টেন্স দিতে হবে এবং এফোর্টটাও দিতে হবে এই অনুপাতে, যে এফোর্টটা যাতে বোথ সাইডেড হয়। আমি বলতেছি না যে মেয়েদেরকে বিল পে করা উচিত, আমি এটাও বলতেছি না যে মেয়েদেরকে এটা করা উচিত এটা করা উচিত, বাট যাতে কিছু সাবটেল ব্যাপার থাকে না, যে আমি আজকে বাসায় পৌঁছালাম কিনা সে শুনলো, আমার আজকে ফ্যামিলিতে একটা ইস্যু হয়েছে সে শুনলো, আমার আজকে বিজনেস খারাপ যাচ্ছে হয়তো সে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, হয়তো সেইখানে কিছুই করতেছে না, বাট একটা সাইকোলজিক্যাল একটা যে হেল্প, আমি বুঝতেছি না ওই পাশে একটা মানুষ আছে আমার কথা চিন্তা করে, এটাই তো অনেক। তো এই যে একটা মিনিমাম ইম্পর্টেন্স, মিনিমাম এফোর্ট, যে আমি ব্যস্ততার মধ্যে থেকে তার সাথে দেখা করতে গেলাম, যে আমার ভার্সিটি আছে সব আছে, আমি ভার্সিটির মধ্যে একটা সময় বের করে তার ওখানে চলে গেছি। যেমন আমাদের এক ফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড হলো ভর্তি পরীক্ষা দিত, তো ও হলো এইচএসসি পরীক্ষার আগে, সরি ওর গার্লফ্রেন্ড স্কুল শেষ হতো এবং ওর এইচএসসি পরীক্ষার সময় ও খাতা আগে জমা দিয়ে মেয়ের স্কুলের সামনে যায় দাঁড়া থাকতো। আমি বলতেছি না তুমি এত লেম হও, বাট আমি জাস্ট তোমাকে একটা বুঝাইলাম যে এটা কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছে অনেক স্পেশাল। একটা ছোটো লাভ লেটার দেওয়া বা একটা ছোটো গিফট দেওয়া বা তার জন্য স্পেশাল কিছু করা, যাতে সে গুড ফিল করে, এইটুক এফোর্টটা বোথ পার্টিসের সাইড থেকে থাকতে হবে। একজন দিয়েই যাবে শুধু, আরেকজন শুধু নিয়েই যাবে, আলটিমেটলি টক্সিসিটি হচ্ছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট অ্যাড করি ভাই, লাইক অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্যাস্ট থাকে, পাস্ট, হ্যাঁ, বা একটা এক্স ক্রাশ বা এক্স রিলেশনশিপ, এটা কিছু একটা থাকে, তো ওইটার সাথে অ্যাকচুয়ালি মানে আরেকজন যে পার্টনার আছে, তো সে নস্টালজিক ফিল করতেই পারে, তার কথা মনে পড়তেই পারে, আরেকজন পার্টনার আসলে কিভাবে ডিল করা উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, অত বেশি এক্সপিরিয়েন্স নাই আসলে, বাট এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা গেছে সেটা হলো যে রিলেশনশিপে পাস্টের ব্যাপারটা 2022 সালে আসে মানে নিতে হবে। মানে 2022 সালে আসে আমি যদি এরকম চাই যে আমার পার্টনার আমার আগে কোনো দিনই কারোর সাথে কথা বলে নাই, তাহলে দের ইজ এ বিগ চান্স যে আমার ক্লাস 4 বা 5-এর মানুষের সাথে রিলেশন করতে হবে। ক্লাস 4 বা ক্লাস 5, মানে লিটারালি আমাকে পেডোফাইল হয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ এখন সবাই অনেক কম বয়সে একটা এক্সপোজার পায় যায়। সো আমরা এই জিনিসটা যদি মানে একটা সিক মেন্টালিটি নিয়ে বড় হই যে আমার পার্টনারের কোনো পাস্ট থাকবে না, মানে পুরা দুধে ধোয়া তুলসী পাতা হবে, এবং অনেকের মেন্টালিটি এমন থাকে যে জাস্ট বিকজ আমি ভালো দেখে আমার পার্টনারকে ওরকমই হইতে হবে, এটা হয় না, এটা ইন রিয়েল লাইফ হয় না। সো ফার্স্ট অফ অল পাস্টটা মানে নিতে হবে, এটা 2 নাম্বার, সেটা হলো পাস্টের ক্ষেত্রে 2টা কাজ করা যায়। আমি পাস্টের সব ডিটেলস তাকে বলবো, কিছু হাইড করব না, যাতে সে নতুন করে কোনো কিছু জানে কষ্ট না পায়। এটা একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং এই অ্যাপ্রোচটার নেগেটিভ সাইড হলো যে আমার পার্টনার যখন আমার ব্যাপারে সব জানে যায়, এটা তার মধ্যে আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, তার আমার প্রতি অ্যাট্রাকশন কমেও যাইতে পারে।
কারণ এত বেশি পাস্ট হয়তো বা সে নাও নিতে পারে, ঠিক আছে। এক দ্বিতীয় যে অ্যাপ্রোচটা, অনেকে আছে কমপ্লিটলি পাস্টের কোনো আলোচনা করে না, মানে মিথ্যা বলে না। আমি কখনো পাস্ট নিয়ে মিথ্যা বলা সাজেস্ট করি না, বলিও না, বাট মিথ্যা না। কারণ তুমি পাস্টে যদি বলো যে ধরো আমার এই ছিল, 2 দিন পরে জানতে পারলাম এই ছিল, এটা নিজেকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। সো মিথ্যা বলবা না, তুমি বলবা যে হ্যাঁ আমার পাস্ট ছিল, আমি খারাপ ছিলাম, বাট আজকে আমি এইখান থেকে তোমার সাথে জার্নিটা স্টার্ট করতেছি, আজকের পরে আর নাই, আগে যা ছিল সব তোমারও আমি ভুলে গেলাম, আমারও তুমি ভুলে যাও, ঠিক আছে। এবং এখানে আরও একটা ব্যাপার হলো, এই যে শুরুর দিকে আমরা বলি রিলেশনশিপে কথা বলা, আন্ডারস্ট্যান্ডিংটা, তো এই জায়গায় তোমার অ্যাকচুয়ালি তোমার মানে পার্টনারের পাস্টটা নিয়েও একটু জিজ্ঞেস করা উচিত থাকে। কারণ ধরো সেটা সে তোমার প্রেফারেন্স একরকম, পাস্ট রিলেশনশিপ অল ওভার প্রেফারেন্স, তুমি কী চাও সে কী চায়। তো সে টু সে কারো প্রেফারেন্স যে সে চায় তার পার্টনার এইটুকু করুক বা একেবারেই সে এরকম চায়। এখন সে টু সে রিলেশনশিপের শুরুর দিকে কিছুই জিজ্ঞেস করে নাই এবং তার পার্টনারও তাকে বলে নাই, তার কাছে মনে হয়েছে ওকে নর্মাল আছে জিনিসটা। এখন ধরো কয়েক মাস পরে যায় তার পাস্ট সামনে চলে আসলো এবং অপর সাইডের এই মানুষটা এখন যেহেতু জানে নাই সে এবার পেন খাচ্ছে কনস্ট্যান্টলি। তো এই কাজটা করা যাবে না, সেটা হলো যে আমাকে পাস্টের ব্যাপারটা আমার মতে জানায় দেওয়া উচিত। আর যদি না জানাই, লিটারালি কিছু জানাবো না, বাট তাকে অ্যাটলিস্ট আজ দিয়ে রাখবো যেন দেয়ার ইজ সামথিং, যেটা তুমি জানো না, এটা জানলে কষ্ট পাবে, এটা বলা শোনার দরকার নেই যদি একেবারে সে ইনসিস্ট করে। এবং পাস্টটা আগেই আমাকে যাচাই করে নিতে হবে, কারণ এটা একটা বিশাল বড় অন্যায় যে আমি একজনকে পাস্টের কথা জিজ্ঞেস না করে তার সাথে রিলেশনশিপে আগাই গেলাম এবং 2 দিন পরে তার পাস্ট জানতে পারে, আমি তাকে ধুম করে তাকে ছাড়ে দিলাম যে আমার তোমার পাস্ট নিয়ে প্রবলেম। ইউ শুড হ্যাভ আস্কড হিম অর হার ফার্স্ট। ওকে, সো ভিডিওটা কনক্লুশনের দিকে চলে গেছে এন্ড লাস্টের দিকে ভাইকে জাস্ট কিছু অ্যাডভাইসের জন্য বলবো যে লাইক স্টুডেন্টদের কিভাবে কি করা উচিত। স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট অফ অল রিলেশনশিপে যাও বা কিনা এটা তোমার ব্যাপার, আমি ইয়েস বা নো আমি কখনো সাজেস্ট করব না, তুমি যাইতে পারো তোমার ইচ্ছা, বাট গেলেও ডোন্ট ডিস্ট্রয় ইয়োর সেলফ। একটাই কথা যে আমাকে আমার লাইফে সর্বাধিক ডিস্ট্রয় করছে আমার সম্পর্কগুলো, আমার কাছের মানুষগুলাই। তো ডোন্ট বি মি, বি এ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ। রিলেশনশিপগুলোকে তুমি হলে এই যে যেই পয়েন্টগুলো বললাম এইভাবে হ্যান্ডেল করার ট্রাই করো। আর দিন শেষে যদি তুমি চাও যে না তুমি একা থাকবা, তুমি বিয়ে করবা, বিয়ের পরে তোমার প্রথম সম্পর্ক হবে, এটা আই স্যালুট দ্যাট, আই রেসপেক্ট দ্যাট ফ্যাক্ট, এটাও তুমি করতে পারো। বাট এটার কারণে আবার হীনমন্যতায় ভুগবা না। ওভারঅল রিলেশনশিপটা তোমার পুরা লাইফ না, এটা জিনিস মাথায় রাখবা যে রিলেশনশিপ তোমার পুরা লাইফ না, ইট ইজ জাস্ট আ স্মল পোর্শন অফ ইয়োর লাইফ। তোমার লাইফে আরও অনেক কিছু আছে। সো এইটার জন্য নিজের পুরো লাইফটা ডিস্ট্রয় করবো না। এখানে যে পয়েন্টগুলো বললাম শুরু থেকে আন্ডারস্ট্যান্ডিং, আলোচনা, ওভারঅল মানে ক্লিয়ার রাখে জিনিসটা নিয়ে আগাবা এবং এই জিনিসটাকে কখনো নিজেকে ডিস্ট্রয় করতে দিবা না। কারণ এখন থেকে যদি আমি আমার প্রথম ব্রেকআপের কথা চিন্তা করি আমার হাসি লাগে এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন থেকে 3 বছর পরে আমি হয়তো বা 2 বছর আগে যে জিনিসটা নিয়ে পেন খাইছি ওটা নিয়ে হাসি লাগবে। এখন থেকে হয়তো বা আরও 5 বছর পরে এখন যেটা নিয়ে পেন খাচ্ছি সেটা নিয়ে আমার হাসি লাগবে। সো একটা পর্যায়ে তোমার এই ইমোশনগুলো তোমার খুব হাসির কারণ হবে। সো ডোন্ট ডিস্ট্রয় ইয়োরসেলফ। বেস্ট অফ লাক। সো থ্যাঙ্কস আ লট ভাইয়া ফর বিং উইথ আস এন্ড হোপ টু সি ইউ अगेन সুন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।